শাপলা চত্বরের ঘটনায় তথ্য লুকানোর অভিযোগে দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরছে, পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত। বৃষ্টি আর ঢলের পানিতে হারিয়ে গেছে হাওড়ে কৃষকের ধান কাটা উৎসব। শ্রমিক না মেলায় বেড়েছে সংকট, ন্যায্য দাম পাওয়া নিয়েও অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠনের প্রস্তুতি বিজেপির। শপথ শনিবার, পথ ছাড়তে এখনো নারাজ মমতা, পাল্টাপাল্টির সহিংসতা চলছেই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে 14 মে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই নির্দেশ দেয়। এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুরও আবেদন করে প্রসিকিউশন। তাদের আবেদনে ট্রাইব্যুনাল তাদেরকে হাজিরের নির্দেশ দেয়। এদিকে শাপলা চত্বরের সহিংসতা ও হত্যাকাণ্ডের মামলায় তদন্তের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। শাপলা চত্বরের সহিংসতা ও হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তৎকালীন মন্ত্রিপরিষদ, পুলিশ, র্যাব সহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা বলেন আগামী 7 জুন মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে। 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগতভাবে সম্মতি দিয়েছেন, এমনটাই জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। এ সময় দুদক পুনর্গঠন নিয়েও প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়। সেই সাথে দুর্নীতি দমনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে সরকারকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় 100% একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, আমি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে। ওয়াকফ সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন এই সম্পদের আয় থেকে জনকল্যাণমূলক কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসন সাফিজ উদ্দিন আহমেদ। আলোচনায় প্রধানমন্ত্রী বলেন ওয়াকফ সম্পত্তি অনৈতিকভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই, এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই, এমনটাই মনে করে সরকার, তাই সেনাবাহিনীকে তুলে নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন সরকার মনে করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, পুলিশ তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করায় জনমনেও আস্থা তৈরি হয়েছে। এছাড়াও মন্ত্রী জানান চাঁদাবাজদের তালিকা করে অভিযান করা হচ্ছে, কেউই আইনের বাইরে নয়। সিলেটে পাথর কোয়ারির বিষয়ে পরিবেশ, খনিজ ও স্থানীয় প্রশাসন মিলেই কাজ করবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন পাথরের অবৈধ উত্তোলন ও চোরাকারবারি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। নির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এগুলো সিঙ্গেলি অপারেশন করছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি, এই কথা সত্য। তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেবে।
নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশের দিক দিয়ে প্রস্তুত বাংলাদেশ, তবে পলিসিগত সমস্যার কারণে এখনও পিছিয়ে, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 15তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, চলতি মাসেই নবায়নযোগ্য জ্বালানি নিয়ে পলিসি তৈরি করা হবে। জুন মাসে সংসদে উত্থাপন করেই আইন হিসেবে তা পাশ করা হবে। এই খাতকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। সব ধরনের পলিসি সাপোর্ট দেওয়ার পাশাপাশি কমানো হবে করের হার। মন্ত্রী জানান, বর্তমান সরকারের সোলারে বিপ্লব ঘটাতে চায়। ঢাকার প্রতিটি বাড়ি সোলারের আওতায় আনা হবে। তবে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইকবাল হাসান মাহমুদ। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। আমি মনে করি যে আপনাদের সবই আছে, একটা জিনিস ন্যাশনাল গভর্নমেন্টের পলিসি সাপোর্ট, এবং আমি মন্ত্রী হিসেবে আপনাদেরকে বলে যাচ্ছি যে পলিসি সাপোর্ট আপনারা পাবেন, যাতে এটা আমরা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াটে উন্নতি করতে পারি। তো এই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি এবং আমার এখানে আসার উদ্দেশ্য এটাই। আমার আজকে অনেক কাজ ছিল, কিন্তু আমি চলে আসছি এখানেই যে আপনাদের বলার জন্য আপনারা রেডি হন এবং আমরা পলিসি দেওয়ার পরে যেন আপনারা আসেন। উৎসবের আবহে শুরু হয়েছিল হাওরের ধান কাটা, তবে সেই আনন্দ মিলিয়ে যেতেও সময় নেয়নি। হাওরে এখন আনন্দ নেই, পানিতে মিশে আছে নোনা জল আর হাহাকার। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর বন্যায় তলিয়ে গেছে হাজারো কৃষকের কষ্টের ফসল। তৈরি হচ্ছে নতুন নতুন সংকট। একদিকে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, আবার কোনো রকমে ধান কেটে ঘরে তুললেও দাম মিলছে না বাজারে। হাওর এলাকার খবর জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম। বাড়তে থাকা পানির সঙ্গে লড়াই করে ফসল বাঁচানোর চেষ্টায় কৃষকরা। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের পর হাওরগুলোর পানি হঠাৎ বেড়ে যায়। তাই হাওর জুড়ে এখন শুধুই হাহাকার। সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ হাওরভুক্ত 7টি জেলায় 4,55,153 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে অর্ধেক ধান কাটাই হয়নি। হাওর অঞ্চলের 6টি জেলার অন্তত 17,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি শুধু কৃষকেরই হয়নি, দেশের খাদ্য নিরাপত্তার উপর এর প্রভাব পড়বে। আজকে তো বুক নিয়ে হয়েছে আপনার পানি, এবার মেশিন লাগাইছি 3300 টাকা দাওয়া কানে, 3300 টাকা কানে। এবার গরিব কেমন বাঁচত কই, বাঁচবার কোনো জো নাই। মাঠটা পুরাটা ফ্ল্যাটে নিয়েছে গা, লামা মাঠটা নিয়েছে, টান মাঠটা নিতেছে গা, ধান কাটার কোনো সিস্টেম নেই, পানি বন্যা তল করে লেছে। প্রতি বছরে আমরা বন্যা এরকমভাবে আমাদের মাঠটা নিয়ে যায়, ঠিক আছে। আমাদেরকে আশ্বাস দেয় সরকারে আমরা কিছু দিব, আমরা আসলে কিছু পাই না। আমি এখানে আপনার 8 খের জমিন করছি, বুঝছেন নি, একটা দানও দেয় আনতেছি না, সব চলে গেছে গা, বন্যার পানি নিয়ে গেছে গা। বন্যা আর বজ্রপাতের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে পানির নিচে পাকা ধান থাকলেও ধান কেটে ঘরে তুলতে সমস্যায় পড়ছেন কৃষকরা। আর শ্রমিক মিললেও কাঠা প্রতি জমির ধান কাটতে তারা পারিশ্রমিক চাইছেন অনেক বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে ধান শুকানোর জায়গার অভাব ও ধানের দাম পড়ে যাওয়া। মরা ডাইরেক্ট মরা গতি, একটা গৃহস্থ মনে যে ধান পাইতে পারছে না। আমার এনে প্রায় 60 মণ ধানের মতন একবারে জ্বালায় এসেরা একবারে বাতিল হয়ে গেছে গা, একবারে হচ্ছে গেছে একবারে। ধান সিলা ফেলা করতেছি, একবার ভাত হাওয়া যা না যা হাওয়া যা বাবার বাইরে দিন না হচ্ছে হাওন যাই তুই না, আমার মতন বড় কাঙ্গাল দুনিয়াত নাই। প্রতি বছর বোরো মৌসুমে 2.25 কোটি টন চাল উৎপাদন হয়, যা সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখে। এই উৎপাদনে 20% বেশি আসে হাওর থেকে। প্রতি বছর উজান থেকে আসা পাহাড়ি ঢল, সেই সঙ্গে অতিবৃষ্টি এবং বিভিন্ন জায়গায় বাঁধে ভাঙন, এ কারণে ক্ষতিগ্রস্ত হয় হাওরের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। তারা ঠিকমতো মাঠ থেকে ফসল ঘরে তুলতে পারে না।
যদিও সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে কৃষকদের সহায়তা করার জন্য, কিন্তু সরকারি এ সহায়তা কতটা তাদের জীবনমানের উন্নয়নে কাজে লাগবে সেটি কিন্তু বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। আন্তর্জাতিক বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী হয়ে নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ভোটে পরাজিত হলেও পদত্যাগ না করার সিদ্ধান্তে এখনও অনড় তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা এখনও চলছেই। আতিথেয়তার গুলিতে নতুন করে নিহত হয়েছে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নিতে কলকাতায় রয়েছেন বিজেপির শীর্ষ পর্যায়ের নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে আজ দলের বিজয়ী নেতাদের সাথে বৈঠক করবেন তিনি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে এখনও জল্পনা কল্পনা চলছে, তবে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। এদিকে বুধবার মধ্যরাতেই সাবেক বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ বাধ্য করলেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তিনি। আর ফলাফল ঘোষণার পর থেকেই বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। নিহত হয়েছেন বিজয়ী বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। পুলিশ জানিয়েছে কলকাতার কাছাকাছি উত্তর ২৪ পরগনা জেলায় চন্দ্রনাথ রথকে দুবার গুলি করা হয়। এ সময় তার সাথে থাকা আরও একজন আহত হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক জানিয়েছেন ২০০টিরও বেশি অভিযোগ জমা পড়ায় গত ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ৪ শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। আগাম সুরক্ষা ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছে আরও প্রায় ১১০০ জনকে। শুধু শিক্ষকদের বেতন ভাতায় বরাদ্দ না বাড়িয়ে শিক্ষা খাতের গুণগত পরিবর্তনের জন্য প্রয়োজনীয় বাজেট বাড়ানোর জন্য সুপারিশ করেছে নাগরিক প্ল্যাটফর্ম। শিক্ষা প্রতিষ্ঠানে মিড ডে মিল নিশ্চিতে নজরদারিও জোরদার করার তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি। সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত বাজেট বাস্তবতা বিষয়ে সংলাপে একথা জানান সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেছেন, শিক্ষা খাতকে ঢেলে সাজানো অর্থনৈতিক উন্নয়নের সাথে অনুভূমিক, তাই বিনিয়োগ বিবেচনায় শিক্ষা খাতে বাজেট বরাদ্দের তাগিদ দেন তিনি। জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জার জানিয়েছেন, প্রয়োজনীয়তা বিবেচনায় আগামী বাজেটে শিক্ষা খাতের বাজেট বাড়ানো হবে। ইবতদায়ী শিক্ষাকে শীঘ্রই প্রাইমারি বোর্ডের আওতায়ও আনা হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। হাম ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২ জন শিশু। গত ২ মে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে ৯ মাসের ছেলে শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হামের সাথে নিউমোনিয়ায়ও ভুগছিল শিশুটি। গতকাল তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ৪০ জন শিশুকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড এখনও চিকিৎসাধীন রয়েছে ৯৪ জন শিশু। এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে সিলেটে মোট ২০ জন শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ জন। বর্তমান বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ২৬৩ জন রোগী। হাসপাতালগুলোকে বাড়তি রোগের চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৭০ জন শিশু ভর্তি হয়েছে। এখনো পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে ৯৫ জনের। ২৫ দিন পর অবশেষে চালু হচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এরই মধ্যে সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে এমটি নিনেমো নামের একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বুধবার রাত থেকে এই ট্যাঙ্কারটি থেকে ক্রুড অয়েল লাইটারিংয়ের কাজ শুরু হয়েছে। আজ রাত অথবা কাল সকাল থেকেই ইস্টার্ন রিফাইনারিংয়ে বন্ধ থাকা ২টি ইউনিট সহ পুরো প্ল্যান্ট পুরো দমে উৎপাদনে যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় ২.৫ মাসেরও বেশি সময় পর দেশের প্রথম ক্রুড অয়েল চালান পৌঁছেছে। ক্রুড অয়েলের অভাবে পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। ২৫ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটি জোন ১ ও ২ ইউনিটের পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইস্টার্ন রিফাইনারিতে দৈনিক প্রায় ৪,৫০০ ক্রুড পরিশোধন করা হয়। আগামী ১১ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইয়া বন্দর থেকে এমসি ফসিল নামের অপর একটি ট্যাঙ্কার ১ লাখ ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে যাত্রা করার কথা রয়েছে।
বৈরী আবহাওয়ায় এবার লিচুর ফলনে বিপর্যয় ঘটেছে দেশখ্যাত দিনাজপুরে। এরই মধ্যে প্রায় প্রতিটি লিচু বাগানে গাছের 65 থেকে 70% গুটি ঝরে পড়েছে। বাজারে নামতে সময় লাগবে আরও প্রায় 2 মাস। এ সময় ঝড় বৃষ্টি ও বৈরী আবহাওয়ার আঘাত আসলে অবশিষ্ট লিচু থাকবে কিনা তা নিয়েও শঙ্কায় চাষিরা। খরচের কথা না ভেবেই গাছে গাছে চলছে ভিটামিন ও কীটনাশক স্প্রে। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। এ বেহাল দশা দিনাজপুরের লিচু বাগানের। বৈরী আবহাওয়ায় ফলনের আগেই বিপর্যয় ঘটেছে লিচুর। গাছে মুকুল ভালো আসলেও অসময়ে বৃষ্টি আর রোদের তাপে 50% মুকুল জ্বলে গেছে এবং ঝরে পড়েছে। লিচুর গুটি আসার পর ঝড় ও শিলাবৃষ্টিতেও ক্ষতি হয়েছে ব্যাপক। চাষিরা জানায় অবশিষ্ট যা টিকে আছে আরও ঝড় শিলাবৃষ্টি হলে নিজেদের খাবারের জন্যও লিচু টিকবে কিনা তা নিয়ে সংশয়ে তারা। যেমন মূল আসছিল সেরকম এখন নাই, বর্তমানে এখন নিচে পড়তেছে, আবহাওয়া খারাপ, এই কারণে খুব একটু নিচের কন্ডিশন খারাপ। গতবেলার তুলনায় এবার অর্ধেক মাল নাই, যেইটুকু আছে এইটুকু পরে শেষ হয়ে যাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন গাছে ফল নাই, এক সাইড আছে তো আরেক সাইড নাই, এক সাইড আছে তো আরেক সাইড, এইভাবে মিস পুরোটা গাছে পুরোটাই মিস। এখন দেখলে আছে, এখন ঝড় বৃষ্টি পাথর কি হবে বলা যাবে না। এবার লিচুটাই গাছে ধরিবা গেলে এখন যেটুকু আছে এইটুকু দেখি, আল্লাহ ভরসা। লিচুরে বেহাল দশায় হতাশ উদ্ভিদবিদরাও। প্রকৃতির নিয়ম মেনে কৃষকদের ধৈর্য ধরার আহ্বান। বসন্তের শুরুতে এবছর প্রচুর পরিমাণে মুকুলের সমারোহ ছিল। আমরা খুবই আশাবাদী ছিলাম যে এবছর পর্যাপ্ত পরিমাণে গুটি আসবে এবং লিচু হবে, কিন্তু মুকুল থাকা অবস্থায় দফায় দফায় ঝড় বৃষ্টি শিলা এর কারণে প্রচুর পরিমাণে ফুল নষ্ট হয়েছে। ফলশ্রুতিতে এবছর আমরা আশঙ্কাজনক হারে লিচু উৎপাদন হ্রাস হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে, এবং যদি এই ধারাবাহিকতা অর্থাৎ ঝড় বৃষ্টি এবং শিলা যদি আরও অব্যাহত থাকে তাহলে এবার আশঙ্কাজনক হারে লিচুর ফলন কমতে পারে। দেশের অন্য এলাকায় লিচুর উৎপাদন হলেও দিনাজপুরের বেদেনা, মাদ্রাজি, বোম্বাই জাতের লিচুর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুর জেলায় প্রায় 5700 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে ছোট বড় লিচু বাগানের সংখ্যা 10,000-এর বেশি। কিন্তু এবছর সুস্বাদু এই ফলটি নিয়ে হতাশ খোদ লিচু চাষিরাই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাথে সফল আলোচনা হয়েছে দাবি করে একটি চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের দেয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস আরাকচি। ইরানের চুক্তি করতে আগ্রহী, আর চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পাবে বলেও প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্টের। তবে চুক্তির জন্য অত্যন্ত আশাবাদী হলেও শেষ পর্যন্ত ইরান সমঝোতায় রাজি না হলে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এক সতর্কবার্তায় তিনি বলেন, যদি ইরান রাজি না হয় তবে আবার বোমা হামলা শুরু হবে, আর তার মাত্রা ও তীব্রতা আগের চেয়েও অনেক বেশি হবে। এমন হুমকিকে তোয়াক্কা না করেই ইরানের এক জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহাসেন বাঘাই জানিয়েছেন, চুক্তি করতে চাইলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানায়নি ইরানি ওই উপদেষ্টা। একে মার্কিন শান্তি প্রস্তাব পর্যালোচনার পর প্রক্রিয়ার মধ্যস্থকারী পাকিস্তানকে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শাপলা চত্বরের ঘটনায় তথ্য লুকানোর অভিযোগে দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরেছে, পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত। বৃষ্টি আর ঢলের পানিতে হারিয়ে গেছে হাওড়ে কৃষকের ধান কাটা উৎসব। শ্রমিক না মেলায় বাড়ছে সংকট, ন্যায্য দাম পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠনের প্রস্তুতি বিজেপির। শপথ শনিবার, পদ ছাড়তে এখনও নারাজ মমতা। পাল্টাপাল্টি সহিংসতা চলছেই। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।